আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? কেনিয়ান নার্সিং অ্যাডমিশনের পক্ষ থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে আমরা পড়ব আমাদের সাধারণ বিজ্ঞানের যে টপিকটা রয়েছে সেটা আমাদের বিগত বছরে ডিপ্লোমা ইন মিডওয়াইফারি অথবা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স বা ডিপ্লোমার ক্ষেত্রে যেসব প্রশ্নগুলো আসে মূলত আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। বিএসসির গুলো আমরা আলোচনা করবো আস্তে আস্তে। আজকে ডিপ্লোমা গুলো আলোচনা করছি। তো এখানে যারা বিএসসির স্টুডেন্টরা যারা দেখছো তারাও হতাশ হো না, তোমাদেরও এখানে কিছু ইনফো আছে, তোমরা চাইলে আপনি ভিডিওটা দেখতে পারো। ভিডিও শেষ পর্যন্ত থাকো, ইনশাল্লাহ অনেক কিছু জানতে পারবে। তো শুরু করা যাক। আমাদের সাধারণ বিজ্ঞান একটা বড় একটা টপিক। আর এই সাধারণ বিজ্ঞান থেকে নার্সিং অ্যাডমিশনে অনেক প্রশ্ন হয়ে থাকে। বিগত সালে 25টা করে এসছে, এবারও আরো বাড়তে পারে। তো আমরা সবাই এই সাধারণ বিজ্ঞান টপিকটা যেন ভালো হয় সেজন্য আমরা একটা গোছানো প্রস্তুতির জন্য আমরা আর কি ট্রাই করব। আচ্ছা, আমি এখানে দেখতে পাচ্ছ যে বোর্ডে কয়েকটা কোশ্চেন লেখা আছে। আস্তে আস্তে আমরা কোশ্চেন আরো লিখবো। তো এগুলো হলো মূলত আমাদের বিগত বছরের থেকে হলো তোমার অ্যানালাইসিস করে নেওয়া কোশ্চেন গুলা। তো এই কোশ্চেন গুলা আসলে সলভ করি। আচ্ছা, তো আমাদের 1 নম্বর কোশ্চেন কি বলছে দেখো, নিচের কোনটির তরঙ্গ দৈর্ঘ্য বেশি? নিচের কোনটির তরঙ্গ দৈর্ঘ্য বেশি? এখানে তোমার বিভিন্ন রং বলে দিছে, বেগুনি, হলুদ, কমলা, সবুজ। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা একটা সহজ একটা ছন্দ মনে রাখতে পারি, যে ছন্দের মাধ্যমে আমরা তরঙ্গ দৈর্ঘ্য বের করতে পারি। সেই ছন্দটা হলো, আমি যদি লিখি বে নি আ সহ কলা। এই যে বে নি আ সহ কলা, এর মানে কি? এর মানে হলো এই যে এখান থেকে যত যাবে এর তরঙ্গ দৈর্ঘ্য বাড়তে থাকবে, এর কম্পাঙ্ক কমতে থাকবে। আচ্ছা, তাহলে এখানে যদি দেখি তরঙ্গ দৈর্ঘ্য বাড়তে হলে আমার সবার শেষে কি আছে? লা। এখানে বে দিয়ে বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল। তো এখানে আমার সবার শেষে হলো লাল। আমার অপশনে লাল নেই। আমার অপশন আছে হলুদ, বেগুনি, কমলা, সবুজ। কোনটি তরঙ্গ দৈর্ঘ্য বেশি বলছে? তো লাল নেই, তাহলে কোনটা আছে? কমলা। তাহলে আমার উত্তর কোনটা হবে? কমলা। তো আমরা এই ছন্দটা মনে রেখে আমরা এরকম ধরনের প্রশ্নের উত্তর দেখতে পারি। আচ্ছা, তো এখন আমার দ্বিতীয় প্রশ্ন কি বলছে? বায়োগ্যাসে শতকরা কত ভাগ মিথেন বিদ্যমান? আচ্ছা, বায়োগ্যাসে শতকরা কত ভাগ মিথেন বিদ্যমান? এখানে দেখো বিভিন্ন আছে, 70 থেকে 80, 80 থেকে 90, 60 থেকে 70, 50 থেকে 60। এটা আসলে মূলত একটা আমাদের জ্ঞানমূলক প্রশ্ন। এখানে বোঝানোর কিছু নাই। বোঝানোর ক্ষেত্রে তোমার বায়োগ্যাসটা কি সেটা বোঝানো আছে। বায়োগ্যাস কি? আসলে বিভিন্ন জৈব পদার্থ মিলে আর কি যে গ্যাসগুলো হয়, বিভিন্ন পরিবেশের বিভিন্ন কাজে ব্যবহার হয়, এগুলো বায়োগ্যাস। তো এখানে আমার বায়োগ্যাসের মিথেন বিদ্যমান হলো তোমার 60 থেকে 70%। 60 থেকে 70% হলো আমার বায়োগ্যাসের মিথেন বিদ্যমান। আচ্ছা, এখন তৃতীয় প্রশ্ন আমার, অভিকর্ষ কে আবিষ্কার করেন? অভিকর্ষ সম্পর্কে আমরা সবাই জানি যে পৃথিবী যখন কোনো বস্তুকে উপর থেকে নিচে টানে, এই টানের যে বলটা সেটাকে আমরা অভিকর্ষ বলি। অভিকর্ষ কোন বিজ্ঞানী আবিষ্কার করেন? এটা মূলত আমাদের সবার জানা, আমরা সবাই নিউটনের আপেল পড়ার কাহিনী জানি। তো সেখান থেকে আমরা অনায়াসে বলে দিতে পারি যে আইজ্যাক নিউটন। আমাদের আইজ্যাক নিউটন অভিকর্ষ আবিষ্কার করেন। তো এখানে আরো কয়েকজন বিজ্ঞানীর নাম দেওয়া আছে। তো আমরা এখান থেকে জানবো যে বিজ্ঞানীরা কি করছে। আচ্ছা, এই বিজ্ঞানীদের ক্ষেত্রে আমাদের চলে আসতে পারে, যেহেতু বিজ্ঞানীরা বিভিন্ন বিজ্ঞানের ক্ষেত্রে অনেক বড় বড় অবদান রাখছেন। এই আমাদের যে রাদারফোর্ড আছে, সে রাদারফোর্ড কি করছে? রাদারফোর্ড সর্বপ্রথম পরমাণুর মডেল ব্যাখ্যা করছেন। সর্বপ্রথম পরমাণুর সৌর মডেল যে আছে, সোলার মডেল, পরমাণুর সোলার মডেল ব্যাখ্যা করেন রাদারফোর্ড। পরমাণুর সৌর মডেল। আচ্ছা, তারপর আইনস্টাইন। আমাদের আইনস্টাইনের নাম কে না শুনছে? এই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী বলে অনেক সময় বিবেচিত হয় এই আইনস্টাইন। আমাদের আইনস্টাইন মূলত কি করছে? উনি হলো রিলেটিভিটির সূত্র বা আপেক্ষিক তত্ত্ব দিয়েছেন। তো এখানে আইনস্টাইনের ক্ষেত্রে কি? আপেক্ষিক তত্ত্ব। আর বোর, বোর কি করছেন? বোর হলো পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করছেন। উনিও পরমাণুর মডেল ব্যাখ্যা করছেন, কিন্তু পরমাণু মডেল হলো পরমাণু চ্যাপ্টারে যখন আমরা আহ, জানবো আর কি, পরমাণু চ্যাপ্টারটা যখন পড়বো তখন আমরা বুঝবো যে পরমাণু মডেল নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে, অনেক কিছু আছে। তো এই বোর যে বিজ্ঞানী আছে, সে মূলত রাদারফোর্ডের এই তত্ত্বকে আরেকটু সে মানে সীমাবদ্ধতা গুলোকে সমাধান করে একটা নতুন আর কি একটা তত্ত্ব দিয়েছিলেন। সেখানে তার বর্ণালীর কথাটা সর্বপ্রথম তিনি উল্লেখ করেন। তো এখানে পরমাণু মডেলের বর্ণালী ব্যাখ্যা করে তিনি। পরমাণু মডেলের বর্ণালী। আচ্ছা,
আমাদের পরের প্রশ্নগুলো সলভ করি। আচ্ছা আসো দেখি পরের প্রশ্নে কি বলছে। রেচনতন্ত্রের অত্যন্ত প্রয়োজনীয় অঙ্গ কি? রেচনতন্ত্রের অত্যন্ত প্রয়োজনীয় অঙ্গ, আমরা রেচনতন্ত্র বলতে কি বুঝি বলো? আমাদের বজ্র পদার্থ নিষ্কাশন যে সিস্টেমের মাধ্যমে হয়ে থাকে আমরা তাকে রেচনতন্ত্র বলি। তো রেচনতন্ত্রের অত্যন্ত প্রয়োজনীয় অঙ্গ দেখা যাচ্ছে এখানে কি আছে, পাকস্থলী, বৃক্ক, ফুসফুস, যকৃৎ। আমরা চিন্তা করি তো কোনটা হতে পারে। পাকস্থলী কি হবে না, পাকস্থলী কেন হবে? পাকস্থলী হলো আমাদের পৌষ্টিকতন্ত্রের পৌষ্টিকতন্ত্রের আমাদের একটা অঙ্গ পাকস্থলী, যার মাধ্যমে আমাদের খাবার স্টোর হয়, খাবার তুমি বলতে পারো খাবার হজম হয়, শোষণ হয়, সবই হয়। তারপর ফুসফুস, ফুসফুস আমাদের শোষণ তন্ত্রের অংশ, এটাও হবে না, যদি আমার শ্বাস প্রশ্বাস নেই। যকৃৎ, এটা আমাদের পৌষ্টিকতন্ত্রের অংশ, এটা দিয়েও খাবার হজম টজম পায়। তো এখানে কোনোটা না। কিন্তু বৃক্ক, বৃক্ষকে আমরা ইংরেজি বলি কিডনি। এই বৃক্ক, বৃক্ক আমাদের রেচনতন্ত্রের প্রয়োজনীয় অংশ, ইভেন সব থেকে ভাইটাল অর্গান আমাদের রেচনতন্ত্রের জন্য বৃক্ক। এই বৃক্ক দিয়ে আমাদের এই যত শরীরের বজ্র পদার্থ গুলো আছে, রক্তের সাথে যে বজ্র পদার্থ গুলো মিশে থাকে সেগুলো ছাঁকড়ার মাধ্যমে রক্তকে আলাদা করে, বজ্র পদার্থকে আলাদা করে আমাদের রেচনতন্ত্রের কাজটা করে থাকে আর কি, আমাদের মূত্র উৎপাদন করে থাকে। এই জন্য বৃক্ক হবে আমাদের রেচনতন্ত্রের অত্যন্ত প্রয়োজনীয় অঙ্গ। ওকে, আচ্ছা পরেরটা কি বলছে, নিচের কোনটিতে পেনিসিলিন পাওয়া যায়? আচ্ছা, পেনিসিলিন আমরা বলতে কি বুঝি? পেনিসিলিন হলো একটা চেতনানাশক টাইপের, আমাদের বিভিন্ন রকম হসপিটালের ওটি বা তোমার অপারেশনের কাজে ব্যবহার করা হয়ে থাকে। ইভেন অনেকে পেনিসিলিন ড্রাগ হিসেবেও ইউজ করে। আচ্ছা, আমরা এই খারাপ দিক দিয়ে আমরা পেনিসিলিন ইউজ যাতে না হয় আমরা চেষ্টা করবো, আমরা এইসব কাজ করবো না। তো আমরা দেখি পেনিসিলিন কোথায় পাওয়া যায়। পেনিসিলিন কি শৈবাল থেকে পাওয়া যায়, ব্যাকটেরিয়া থেকে পাওয়া যায়, ছত্রাক থেকে পাওয়া যায়, না ভাইরাস থেকে পাওয়া যায়? তো তোমরা অনেকেই হয়তো জেনে গিয়েছো এটা কোথায়, অনেকে উত্তর বলেও ফেলেছো। আমরা জানি পেনিসিলিন পাওয়া যায় ছত্রাক থেকে। পেনিসিলিন কোথা থেকে পাওয়া যায়? ছত্রাক থেকে। ছত্রাকের একটা প্রজাতি থেকে আমরা পেনিসিলিন পেতে পারি। তারপর বলছে নিচের কোনটি বিশুদ্ধ পানির বৈশিষ্ট্য নয়? বিশুদ্ধ পানির বৈশিষ্ট্য, তোমরা সবসময় এই ইয়াগুলো খেয়াল করবা। দেখা যাচ্ছে যে অনেক সময় এরকম প্রশ্ন দিয়ে দেয়, লাস্টে একটা নয় লাগাই দেয়, আমরা জাস্ট দেখি যে আমাদের অপশনও চিনা, প্রশ্নও চিনা, দেখেই একটা উত্তর দিয়ে দিচ্ছি না, এরকম ভুল কিন্তু করা যাবে না। আমাদের প্রত্যেক প্রশ্নটা খুব ভালো মতো পড়তে হবে, অপশনস গুলো ভালো মতো পড়তে হবে, তারপরে আমরা অ্যাটেন্ড করবো একটা প্রশ্নের জন্য। আচ্ছা, যে বলছে নিচের কোনটি বিশুদ্ধ পানির বৈশিষ্ট্য নয়, আচ্ছা তাহলে যে কোনটা বিশুদ্ধ পানির বৈশিষ্ট্য হবে না? সার্বজনীন দ্রাবক, বিশুদ্ধ পানি সার্বজনীন দ্রাবক। স্বাদহীন, গন্ধহীন, বর্ণহীন। বিশুদ্ধ পানি কিন্তু স্বাদহীন, বর্ণহীন, গন্ধ গন্ধহীন, বর্ণহীন তিনটাই। তারপর বিশুদ্ধ পানি পিএইচও 7, এই তিনটার মধ্যে কোনোটাই হচ্ছে না, সবকটাই বিশুদ্ধ পানির বৈশিষ্ট্যের মধ্যে পড়ছে, কিন্তু একটা যে বিদ্যুৎ পরিবাহী, এটা বিশুদ্ধ পানির বৈশিষ্ট্য নয়। একদম যে বিশুদ্ধ পানি পিওর, সেই বিশুদ্ধ পানি পানি বিদ্যুৎ পরিবাহী হয় না। আমরা বিশুদ্ধ পানির সাথে যে অন্যান্য সাবস্টেন্স থাকে, যেমন সালফিউরিক অ্যাসিড থাকে বা পানির সাথে বিভিন্ন ছোট ছোট ধাতু থাকে, তখন সেগুলা বিশুদ্ধ মানে বিদ্যুৎ পরিবাহী হয়। বিশুদ্ধ পানি বিদ্যুৎ পরিবাহী হয় না, তো এটার উত্তর কি হবে? বিদ্যুৎ পরিবাহী। তাহলে বিশুদ্ধ পানির বৈশিষ্ট্য নয় কোনটা? বিদ্যুৎ পরিবাহী। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, বরফ পানিতে ভাসে কারণ? বরফ পানিতে ভাসে কেন? বরফ দেখা যাচ্ছে একটা কঠিন বস্তু, কঠিন বস্তু পানিতে ভাসে, কোন কারণে হতে পারে? দেখো এখানে কি কি বলছে, বরফের ঘনত্ব কম, সান্দ্রতা বেশি, ঘনত্ব বেশি, দ্রবণীয়তা বেশি। আচ্ছা, আমরা বুঝি তাহলে জিনিসটা কি। ঘনত্ব জিনিসটা কি? ঘনত্ব হলো একটা বস্তুর তুলনায় একটা বস্তুর মধ্যে ঘন কতটুকু, বা তাদের ডেন্সিটিকে আমরা ঘনত্ব বলি। আর সান্দ্রতা, সান্দ্রতা কি? সান্দ্রতা হচ্ছে কোন বস্তুর একটা নিজস্ব প্রেসার আর কি, এটাকে সান্দ্রতা বলে। আর ঘনত্ব বেশি, বরফের ঘনত্ব কি পানির থেকে বেশি? যদি পানি থেকে বেশি হতো তাহলে বরফটা পানিতে ডুবে যেত। ঘনত্ব কম দেখে পানিতে ভাসে। আর দ্রবণীয়তা কি? দ্রবণীয়তা এখানে কোনো প্রশ্ন ওঠে না, কারণ দ্রবণীয়তা মানে হলো পানির সাথে মিশে যাওয়া। তো এখানে পানিতে ভাসার কথা বলছে, তার মানে বরফের ঘনত্ব কম, এজন্য বরফ পানিতে ভাসে। আচ্ছা, তারপর কি, ব্রোঞ্জ ধাতুর সমন্বয়, মানে ব্রোঞ্জ ধাতু কোন ধাতুর সমন্বয়? আচ্ছা, আমার এখানে লেখা একটু ভুল হয়েছে, তোমাকে একটু দেখাই। ব্রোঞ্জ ধাতু কোন কোন ধাতুর সমন্বয়ে গঠিত? কোন কোন ধাতুর সমন্বয়ে গঠিত? আচ্ছা, ব্রোঞ্জ ধাতু কোন কোন ধাতুর সমন্বয়ে গঠিত? ব্রোঞ্জ আমরা তো যে সবাই চিনি, ব্রোঞ্জ আমরা অলিম্পিকের ক্ষেত্রে দেখি যে ব্রোঞ্জ কিরকম আর কি, ব্রোঞ্জ গোল্ডেন মেডেল, তারপর তোমার সিলভার মেডেল, ব্রোঞ্জের মেডেল, এই ব্রোঞ্জ। আচ্ছা, ব্রোঞ্জ জিনিসটা কোথা থেকে হয় এটা কি তোমরা জানো? ব্রোঞ্জ হলো মূলত, এখানে বলছে দেখো, তামা লোহা, তামা টিন, সিলভার অ্যালুমিনিয়াম, সিলভার এবং দস্তা, এটার মধ্যে হবে তামা ও টিন। তামা ও টিন দিয়ে হলো আমাদের মোটামুটি হলো ব্রোঞ্জ ধাতু তৈরি হয়। আর ব্রোঞ্জ ধাতুতে তামা এবং টিনের পরিমাণটা কত এটা তুমি জেনে রাখো, এটা আসতে পারে
ব্রোঞ্জের ক্ষেত্রে তামার পরিমাণ থাকে 75 থেকে 90%, আর টিনের পরিমাণ থাকে 10 থেকে 25%। এটা মনে রাখবা। ব্রোঞ্জ ধাতু তামা এবং টিনের সমন্বয়ে গঠিত, আর তামা থাকে ব্রোঞ্জ ধাতুতে 75 থেকে 90% এবং টিন থাকে 10 থেকে 25%। আচ্ছা, এখন আমরা পরের প্রশ্নগুলো দেখি। তুতের সংকেত কোনটি? আচ্ছা, আমরা তুত বলতে আমরা বুঝি আমরা যে কাপড় ধোয়ার যে নীল আছে না, সেটা আমরা তুত তুত বলতে আমরা তাই বুঝি। তো আমরা জানি তুতের সংকেত হচ্ছে কপার সালফেট ইনটু 5 অনু পানি। ঠিক আছে, এটা হলো আমাদের তুতের সংকেত। কিন্তু এখন আমরা অপশনটা দেখি কোথায় আছে, কপার সালফেট ইনটু 5 অনু পানি। এটা না, এখানেও নাই, এখানেও নাই, এখানেও নাই। এখন আমি কি দেখাবো? আমার কোনো অপশনের মধ্যে পাচ্ছি না। এখন তুমি দেখো যে সামঞ্জস্য আছে কি, কপার সালফেট, এখানে কপার সালফেট আছে আছে। তো এটা হলো আমাদের লার্নিং, যে আমাদের পরীক্ষার সময় অনেক সময় দেখা যাচ্ছে যে তোমার টাইপিং মিস্টেক হতে পারে, বা ছাপায় মিস্টেক হতে পারে, বা টিচারদেরও মিস্টেক হতে পারে। মিস্টেকের কারণে তোমার অ্যাকুরেট যে উত্তরটা থাকে সেটা অনেক সময় দিতে পারে না বা আসে না। তো সেই ক্ষেত্রে তুমি কি করবা? সেক্ষেত্রে তুমি দেখবা যে তোমার সব থেকে কাছাকাছি কোন উত্তরটা আছে সেটা। যেহেতু আমাদের নার্সিং এর মধ্যে নেগেটিভ মার্কিং নাই, তাহলে তুমি দাগায় ফেলাইলে যে তোমার মার্ক কাটা যাওয়ার ভয় থাকবে এরকম না। কাছাকাছি উত্তরটা দেখাই দিবে, কারণ তাদের কাছে কোনো সময় উত্তরের ব্যাখ্যা সহ কোনো সময় উত্তর মালা যায় না। যারা টিচাররা যে খাতা দেখে তারা অনেক বয়স্ক, তাদের এখন ওই শেষ মুহূর্তে এত খুঁটা খুঁটা খাতা দেখার টাইম নাই। লাখ লাখ খাতা থাকে, হাজার হাজার খাতা থাকে, তাদের কাছে উত্তর মালাটা দিয়ে দেয়, তারা যে বসায় দেয়। তো এরকম করে যদি তোমরা কাছাকাছি উত্তরটা দাও, তাহলে তোমরা 1 মার্ক পেয়ে গেলা, এটা তো কোনো লস না। আমার সাজেশন, কোনো সময় উত্তর ফেলে রেখে আসবে না, সবসময় দাগানোর ট্রাই করবা। এটা যেহেতু কাছাকাছি, তাহলে আমার উত্তরটা হচ্ছে কপার সালফেট ইনটু 5 অনু পানি। ওকে, এখন বিএমআই কত হলে তাকে স্থূলাকার বলে? আচ্ছা, বিএমআই কত হলে তাকে স্থূলাকার বলে? আমরা জানি বিএমআই আমাদের হলো বডি মাস ইন্ডেক্স, আমাদের শরীরের একটা কত পরিমাণ ওজন থাকা উচিত হাইট অনুযায়ী সেটা। তো আমরা বিএমআই এর একটা সূত্র জানি, সেই সূত্রটা হলো কি, বিএমআই হলো দেহের ওজন কেজিতে, আর উচ্চতা স্কয়ার, সেটা হবে মিটার। এটা হলো আমার বিএমআই সূত্র। বিএমআই সূত্র বের করে যখন আমরা ইয়াদ আসবো, আমাদের বিএমআই একটা মানদণ্ড আছে, সেই মানদণ্ড অনুযায়ী আমাদের ওজন বা উচ্চতা যদি তোমার 18 থেকে 24.9 মধ্যে থাকে, তাহলে আমরা সেটা সুষম দেহের অধিকারী বা সুস্বাস্থ্যের অধিকারী। আর যদি 24 থেকে তোমার 25 থেকে 29.9 থাকে, তাহলে সে হলো ওভারওয়েট, বা তার ওজন হালকা বেশি। এই ক্ষেত্রে স্থূলাকার স্থূলাকার তাকে বলা হয় স্থূলাকার, যার মানে বিএমআই থাকবে 25 থেকে 29.9 এর মধ্যে। তো এখানে দেখো কোনটা আছে, 25, গ্রেটার দেন 25, মানে 25-এর থেকে বেশি হলে তারা হলো স্থূলাকার বলে। 20 হবে না, 30 হবে না, 30-এর বেশি হলে তাকে আবার আমরা স্থূলতার প্রথম স্তর, স্থূলতার দ্বিতীয় স্তর, আবার সর্বোচ্চ পর্যায়ে যে থাকে 40-এর উপরে, তাকে আমরা বলি মরবিড স্থূলতা। এটা হলো একেবারে মরণাপন্ন অবস্থা। তো যেহেতু স্থূলাকার বলছে, স্থূলাকার বলা হয় সাধারণত 25-এর উপরে যারা থাকে তাদেরকে। তো এটা উত্তর হবে ক নাম্বার, 25-এর গ্রেটার দেন 25। আচ্ছা, পরেরটা কি, দেহের ক্ষয়পূরণ ও বৃদ্ধি সাধনের জন্য কোনটি দরকার? আচ্ছা, এখন এখানে কি কি বলছে, অপশনে আছে শর্করা, আমিষ, স্নেহ, খনিজ। দেহের ক্ষয়পূরণ এবং বৃদ্ধি সাধন, আমাদের শর্করা কি কাজ করে? আমরা দেখি, শর্করা হলো আমাদের দেহের শক্তি উৎপাদনে কাজ করে, আমাদের দেহের কার্যক্ষমতা বৃদ্ধি করে, এটা হলো শর্করা। তারপরে স্নেহ, স্নেহ কি করে? আমাদের দেহের তাপীয় ভারসাম্য রক্ষা করে, এটা হলো স্নেহ। তেল চর্বি স্নেহ খাওয়ার মাধ্যমে আমাদের দেহের তাপীয় ভারসাম্য রক্ষা থাকে। এটা হলো খনিজ। খনিজ কি করে? খনিজ হলো আমাদের দেহের ইমিউনিটি বাড়ায়, আমাদের ব্রেন ডেভেলপমেন্টে সাহায্য করে। কিন্তু আরেকটা জিনিস বাদ চলে গেছে, সেটা হলো আমিষ। এই আমিষ আমাদের দেহের ক্ষয়পূরণ এবং বৃদ্ধি সাধনে কাজ করে। আমিষ আমাদের দেহের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আমাদের প্রতিনিয়ত নির্দিষ্ট অ্যামাউন্ট পরিমাণ আমিষ খাওয়া উচিত। তো আমিষ আমাদের দেহের ক্ষয়পূরণ এবং বৃদ্ধি সাধনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আচ্ছা, তারপর কি বলছে 12 নম্বর প্রশ্ন, কোনটিতে পানি, কোনটি পানিতে দ্রবীভূত হয় না? এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নের একটা সুন্দর ব্যাখ্যা আছে, আগে আমরা দেখি। কোনটি পানিতে দ্রবীভূত হয় না? এখানে আমার কি কি অপশন আছে, ক্যালসিয়াম কার্বনেট আছে, সালফিউরিক অ্যাসিড আছে,
সোডিয়াম ক্লোরাইড আছে, চিনি আছে। এখন আমরা তুমি বলতে পারো ভাইয়া পানি তো সর্বজনীন দ্রাবক, তো এখানে দ্রবীভূত হয় না আবার কি? হ্যাঁ ভাইয়া, পানি তো অনেক কিছুই আছে যেগুলো দ্রবীভূত হয় না। পানিতে যারা দ্রবীভূত হয় না তাদের মধ্যে থেকে আমরা দেখি যে পানিতে কারা দ্রবীভূত হয় না। গ্রুপ একের আমরা কেমিস্ট্রিতে গ্রুপ একে যে ক্ষার ধাতু থাকে সেই ক্ষার ধাতু বাদে ক্ষার ধাতু বাদে কোনো ধাতুই পানিতে দ্রবীভূত না। ধাতু বলতে আমরা মেটাল বুঝি। মেটাল কিভাবে পানিতে দ্রবীভূত? তুমি যদি একটা লোহা নিয়ে পানিতে গুলাও, সারাদিন ধরে গুলাও, লোহা কি দ্রবীভূত হবে? হবে না। তো ক্ষার ধাতু বাদে কোনো ধাতুই পানিতে দ্রবীভূত হয় না। আচ্ছা ভাইয়ার হাতের লেখা একটু খারাপ, তোমরা একটু কষ্ট করে বুঝে নিও। ক্ষার ধাতু বাদে কোনো ধাতুই পানিতে দ্রবীভূত হয় না। তো এখানে সালফিউরিক অ্যাসিড, অ্যাসিড পানিতে চোখ মুখ বুঝা দ্রবীভূত হয়, এটা কোনো প্যারা নাই। সোডিয়াম ক্লোরাইড মানে খাবার লবণ, খাবার লবণ দ্রবীভূত হয়। চিনি, আমরা সবসময় চিনি দিয়ে সরল বানাই, এটাও দ্রবীভূত হয়। এই যে ক্যালসিয়াম কার্বনেট, এটা কিন্তু ক্ষার ধাতু না, ক্যালসিয়াম কিন্তু ক্ষার ধাতু না, ক্যালসিয়াম হলো মৃৎ ক্ষার ধাতু। গ্রুপ 2 এ থাকে, পর্যায় সারণীর গ্রুপ 2 এর মধ্যে যে সকল ধাতু আছে তারা মৃৎ ক্ষার ধাতু, তাদের মধ্যে ক্যালসিয়াম অন্যতম। এই ক্যালসিয়াম থাকার কারণে ক্যালসিয়ামটা পানিতে দ্রবীভূত হয় না। তাহলে এটা আমার উত্তর হবে ক, ক্যালসিয়াম কার্বনেট। আচ্ছা, তারপর কি? বিলিরুবিনের মাত্রা বেড়ে গেলে, শরীরে বিলিরুবিনের মাত্রা বেড়ে গেলে কি হয়? আচ্ছা, বিলিরুবিনের মাত্রা, বিলিরুবিন কি জানো? বিলিরুবিন একটা টক্সিন। এটা আমাদের শরীরে থাকে, কিন্তু এর কালার হলো তোমার হালকা পেল, মানে পুরোপুরি হলুদ না, হালকা পেল, হলদে ভাব টাইপের। এই বিলিরুবিনের মাত্রা যদি শরীরে বেড়ে যায়, আমাদের দেহের মধ্যে রোগ রোগ দেখা দেয়। সেই রোগটার নাম কি? সেই রোগটার নাম হলো জন্ডিস। বিলিরুবিনের মাত্রার কারণে জন্ডিস দেখা দেয়। আচ্ছা, এখানে আরো অপশনস আছে, অ্যানিমিয়া আছে, ডায়াবেটিস, রিকেটস আছে। আচ্ছা, জেনে নেই এগুলোর মাত্রা, এগুলা কিভাবে হয়। যেহেতু আমরা নার্সিং এ আসতেছি, আমাদের মেডিকেল টার্মের বিভিন্ন রোগ সম্পর্কে একটু জানা, মনে করো একটা পূর্বসূত্র জানাই উচিত। যেমন এই যে এরকম একটা কোশ্চেন দিয়ে দিছে, তোমরা জানি অ্যানিমিয়া। অ্যানিমিয়া কি হয়? অ্যানিমিয়া হলো শরীরে যদি আমাদের হিমোগ্লোবিনের মাত্রা কমে যায়। হিমোগ্লোবিন কই থাকে? হিমোগ্লোবিনের মধ্যে, রক্তের মধ্যে থাকে। আমাদের রক্তে তিন ধরনের কণিকা থাকে, রেড ব্লাড সেল, হোয়াইট ব্লাড সেল এবং প্ল্যাটেলেটস। রেড ব্লাড সেলের মধ্যে হিমোগ্লোবিন থাকে। তাহলে আমরা বলতে পারি হিমোগ্লোবিন অথবা রেড ব্লাড সেলের পরিমাণ কমে গেলে অ্যানিমিয়া হয়। অ্যানিমিয়া, তাহলে অ্যানিমিয়া, অ্যানিমিয়া হয় কি কমে গেলে? অ্যানিমিয়া, ওকে। অ্যানিমিয়া হয় হলো হিমোগ্লোবিন, হিমোগ্লোবিন। আচ্ছা, তারপর কি বলছে? ডায়াবেটিস। ডায়াবেটিস আমাদের একটা পরিচিত রোগ। এই রোগটা হয় হলো আমাদের দেহে যদি ইনসুলিনের মাত্রা কমে যায়। ইনসুলিন হলো আমাদের পৌষ্টিক তন্ত্রের অগ্নাশয় থেকে নিঃসৃত এক ধরনের রস, যেটা আমাদের হজমে সাহায্য করে, ইভেন শরীরে বিভিন্ন আমাদের সুগার মেনটেন্সে সহযোগিতা করে আর কি। তো আমাদের ডায়াবেটিস কমে যায় ইনসুলিনের অভাবে। শরীরে যদি ইনসুলিন কমে যায় তাহলে আমাদের ডায়াবেটিস হয়। এটা একটা বংশগতীয় রোগ আর কি, বংশগতীয় হয়, অনেক সময় খাওয়া দাওয়ার অবহেলার কারণেও হয়। তাহলে ডায়াবেটিস, ডায়াবেটিস কিসের জন্য হয়? ইনসুলিনের জন্য। ইনসুলিন, ইনসুলিন, ওকে। আর এটা হলো রিকেটস। রিকেটস কি? রিকেটস মানে একটা হলো হাড়ের সমস্যা, যার কারণে যে রিকেটস যে রোগীগুলো থাকে তাদের হাড় বেঁকে যায়, তাদের জয়েন্ট বেঁকে যায়। এটা মূলত ভিটামিন ডি এর অভাবের জন্য হয়। তাহলে এই রিকেটস রোগ হয় ভিটামিন ডি, রিকেটস, ভিটামিন ডি। আচ্ছা, তো এগুলা সব অভাবজনিত কারণ। আচ্ছা, এগুলোর অভাবে এগুলো হয়। তাহলে আমরা আরেকটা একটা সামারাইজ করি যে কি হইলো। আমাদের অ্যানিমিয়া হয় হচ্ছে হিমোগ্লোবিনের অভাবে, ডায়াবেটিস হয় ইনসুলিনের অভাবে, রিকেটস হয় ভিটামিন ডি এর অভাবে, আর আমাদের জন্ডিস হয় বিলিরুবিনের অভাবে। মনে থাকবে? আচ্ছা, আমাদের জন্ডিস হয় বিলিরুবিনের অভাবে না, বিলিরুবিন বেড়ে গেলে আর কি। বিলিরুবিনের মাত্রা বেড়ে গেলে, অভাবে হলে তো আর কি আরো ভালো আর কি, অভাব না, স্লিপ অফ টাং।
আমাদের বিলিরুবিনের মাত্রা বেড়ে গেলে হলো জন্ডিস হয়। ওকে, তো আচ্ছা আমরা আবার আবার একটু সামারাইজ করি। অ্যানিমিয়া হয় হিমোগ্লোবিনের অভাবে, ডায়াবেটিস হয় ইনসুলিনের অভাবে, রিকেটস হয় ভিটামিন ডি এর অভাবে, আর যদি বিলিরুবিনের মাত্রা বেড়ে যায় তাহলে জন্ডিস হয়। আমাদের এখানে প্রত্যেকটা অপশন গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা অপশন থেকে আমাদের প্রশ্ন আসতে পারে, এটা আমাদের জেনে রাখতে হবে। আসলে আমরা এবার নেক্সটে যাই, দেখি এখানে কি কি বলছে। আচ্ছা, কোন সংক্রামক ব্যাধি পৃথিবী থেকে নির্মূল করা হয়েছে? আচ্ছা, প্রথমে আমরা দেখবো যে বুঝবো যে সংক্রামক ব্যাধি কোনটা। সংক্রামক ব্যাধি কি জানো? যে সংক্রামক ব্যাধি হলো এমন একটা জিনিস যেটা একজনের সংস্পর্শে এলে আরেকজনের হয়ে থাকে। মনে করো তোমার একটা রোগ হয়েছে, যে রোগ অন্য একজন তোমার কাছে আসলে তার হয়ে গেছে, এরকম রোগ, এগুলাকে সংক্রামক রোগ বলে। তো এমন কোন সংক্রামক ব্যাধি যেটা পৃথিবী থেকে নির্মূল হয়েছে, এটা কোনটা? এটা হচ্ছে কলেরা, প্লেগ, গুটি বসন্ত, ম্যালেরিয়া। এখন হবে বলো তো, এটা হবে গুটি বসন্ত। এটা গুটি বসন্ত পৃথিবী থেকে নির্মূল হয়েছে 1979 সালে। WHO আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে যে গুটি বসন্ত কলেরা থেকে মানে সরি, গুটি বসন্ত পৃথিবী থেকে নির্মূল হয়েছে, কলেরা থেকে না। গুটি বসন্ত পৃথিবী থেকে পুরোপুরি নির্মূল হয়েছে। তারপর হলো পরের কোশ্চেন, যে আধানের অস্তিত্ব কিসের মাধ্যমে নির্ণয় করা হয়? আমরা আধান মানে কি বুঝি? আধান মানে বুঝি হলো ভোল্টেজ। ভোল্টেজ। তো আধানের অস্তিত্ব কিসের মাধ্যমে নির্ণয় করা হয়? অ্যামিটার। অ্যামিটারের মাধ্যমে আধান না তড়িৎ প্রবাহ নির্ণয় করা হয়। ভোল্ট মিটার। আচ্ছা, এখানে একটু ভুল গেছে, ভোল্ট মিটার আর কি, ভোল্ট মিটার। অ্যামিটার, ভোল্ট মিটার, তড়িৎ বীক্ষণ যন্ত্র আর অনুবীক্ষণ যন্ত্র। এখন যেহেতু আধান মানে আমরা জানি ভোল্টেজ, আমরা সবাই মনে করতে পারি এটা ভোল্ট মিটার হবে, না, এটা ভুল। এখানে বলছে আধানের অস্তিত্ব কিসের মাধ্যমে নির্ণয় করা হয়? আধান কোন জায়গায় আছে নাকি সেটা আমরা নির্ণয় করব। এইটা হলো আমার তড়িৎ বীক্ষণ যন্ত্রের মাধ্যমে নির্ণয় করা হয়। এই কোশ্চেনে ভুল করবা না। ভোল্টমিটার দেখে ভোল্টমিটার দাগায় ফেলবা না। ভোল্টমিটার দিয়ে কি করা হয়? ভোল্টমিটার দিয়ে ভোল্ট পরিমাপ করা হয়, ভোল্টেজ পরিমাপ করা হয়। আমার এই বৈদ্যুতিক যন্ত্রের ভোল্টেজের পরিমাণ কত, এটা পরিমাণ করা হয় আমার ভোল্টমিটার থেকে। কিন্তু যখন বলে আধানের অস্তিত্ব নির্ণয় করা হয়, অস্তিত্ব এখানে আধান আছে কি নাই, এটা কি একটা আদিত বস্তু নাকি না, সেই ক্ষেত্রে আমার তড়িৎ বীক্ষণ যন্ত্র ব্যবহার করা হয়। অনুবীক্ষণ যন্ত্র তো কিছুতেই না, অনুবীক্ষণ যন্ত্র ছোট জিনিস দেখার জন্য। ওকে, নেক্সট কোশ্চেন, ভরের আন্তর্জাতিক একক কি? এইসব কোশ্চেনও নার্সিং এ আসে। ভরের আন্তর্জাতিক কোশ্চেন, সরি, একক কি? কেজি বলা লাগবে। ভরের আন্তর্জাতিক একক এসআই একক, আবার মানে সর্বজনীন গ্রহণযোগ্য একক কেজি। ভরের আন্তর্জাতিক একক কেজি। তারপরে এখন আমাদের একটা ম্যাথ আসছে, যে ভর 20 কেজি হলে ওজন কত? আচ্ছা, কোনো বস্তুর ভর যদি আমার 20 কেজি হয় তাহলে ওজন কত হবে? এই ক্ষেত্রে আমরা একটা সহজ ম্যাথ করে ফেলাই, খুব সহজে, যে ভর দেওয়া আছে এম সমান 20 কেজি। এখন ওজন চাইছে, তাই না? আমরা জানি ওজন কিভাবে বের করতে হয়, ভরের সাথে অভিকর্ষ ত্বরণ গুণ করলে ওজন বের হয়ে যায়। তা আমরা অভিকর্ষ ত্বরণ ছোট হাতে জি বলতে আমরা কি জানি? 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, তো এই এখন যদি আমার ওজন বের করতে হয়, জাস্ট গুণ করে দেব। 196 নিউটন আসে, তো গুণ করলে আসবে 196 নিউটন। একটা এখানে কোনটা আছে, কোন নাম্বার? আচ্ছা, তারপর বলছে কোনটি অসংক্রামক ব্যাধি। এই আমরা প্রথমেই এটা সংক্রামক অসংক্রামক ব্যাধি নিয়ে একটা আলোচনা করছি। দেখো এরকম কোশ্চেন আরেকটা চলে আসছে। একটা জিনিস খেয়াল করছো ডিপ্লোমার ক্ষেত্রে, যে নার্সিং এর পরীক্ষার মধ্যে সায়েন্সের যত কোশ্চেন আসতেছে বা বিজ্ঞানের যত কোশ্চেন, ম্যাক্সিমাম কোশ্চেন আমাদের রোগ ব্যাধি নিয়ে আসতেছে। কেন বলতো? কারণ তুমি যে প্রফেশনে আসতেছো, সেই প্রফেশনে তোমার এই যে ঢুকবা, তারপর থেকে তোমার সব রোগ নিয়ে কাজ করতে হবে। তো এই জন্য তোমার রোগ ব্যাধি সম্পর্কে বেশি কোশ্চেন আসে। আমার একটা সাজেশন থাকবে, তো তোমরা এই রোগ ব্যাধি সম্পর্কে একটু বিজ্ঞানের যে ইয়াগুলো আছে একটু বেশি করে পড়বা, একটু গুরুত্ব সহকারে পড়বা। তো এখানে বলছে কোনটি অসংক্রামক ব্যাধি। অসংক্রামক ব্যাধি মানে মানুষের সংস্পর্শে এলে হয় না যে রোগ, সেগুলো হলো অসংক্রামক ব্যাধি। এখন বলি স্ক্যাবিস। স্ক্যাবিস কি অসংক্রামক ব্যাধি? না। স্ক্যাবিস একটা হাইলি তোমার কন্টামিনেটেড ডিজিজ। এটা কি? এটা তোমার শরীরের একটা চর্মরোগ, যেটা আরেকজনের ছোঁয়ার মাধ্যমে হয়ে যায়। এটা একটা ছোঁয়াচে রোগ, স্ক্যাবিস। আর কুষ্ঠরোগ। কুষ্ঠরোগ একটা চর্মরোগের মতো, যেটা শরীরে অনেক ঘা হয়ে যায়, কিন্তু মানুষের সংস্পর্শে এলে হয়ে যায়।
তারপর যক্ষা। যক্ষা তো বিশাল পরিমাণে সংক্রামক রোগ। এই যক্ষা যক্ষা শুধুমাত্র মানুষের ছোঁয়া না ভাই, এটা তুমি হাঁচি কাশি দিবা, বাতাসের মাধ্যমে হবে, তোমার হাঁচির মাধ্যমে ছড়াবে, এটা হলো যক্ষা। তো লাস্টে কি আছে, ডায়াবেটিস। এই একটা জিনিস যেটা তুমি মানুষের সাথে মানে ছোঁয়াচে বলো, আবার কন্টামিনেটেড বলো, হাঁচি কাশি বলো, কিসের মাধ্যমে ছড়াটা, এটা হয় একটা বংশগত মাধ্যমে ছড়ায়, আরেকটা হলো তোমার খাওয়া দাওয়ার জন্য, খাওয়া দাওয়া শরীরে যদি খাওয়া মানে ফ্যাটের পরিমাণ বা জাঙ্ক ফুড বা উল্টাপাল্টা খাবার যেগুলো তোমরা বেশি খাও, এগুলো খাওয়ার কারণে হয়ে থাকে। তো এটা হলো আমাদের অসংক্রামক ব্যাধি, মানে সংক্রামক না। মাইন্ড করলো নাকি? আবার বললাম যে যেটা তোমরা খেয়ে থাকো, মাইন্ড করো না, আমিও খাই। আচ্ছা, তারপর কি, অক্সিজেন যুক্ত রক্ত সরবরাহ করে নিচের কোনটি? অক্সিজেন যুক্ত রক্ত। ওকে, এখানে আমার অপশন গুলো দেখি, তারপর তোমাকে ব্যাখ্যা দিচ্ছি। তো প্রথমে বলছে শিরা ও পালমোনারি শিরা, শিরা ও ধমনী, ধমনী ও পালমোনারি ধমনী, লাস্টেরটা ধমনী, এখানে একটু দাঁড়াও, সংশোধন, ধমনী ও পালমোনারি শিরা হবে, হ্যাঁ। ওকে, ধমনী ও পালমোনারি শিরা। এখন একটা জিনিস খেয়াল করবা, মানুষের অক্সিজেনের রক্ত, মানুষের দেহে দুই ধরনের রক্ত আছে, একটা কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত, একটা অক্সিজেন সমৃদ্ধ রক্ত। এই অক্সিজেন যুক্ত যে রক্তগুলো আছে, জেনারেলি এটা মূলত আমাদের ধমনী মাধ্যমে প্রবাহিত হয়। আর যে কার্বন ডাই অক্সাইড রক্তগুলো আছে, যে রক্তের সাথে কার্বন ডাই অক্সাইড থাকে, সেগুলো আমাদের শিরার মাধ্যমে হয়। কিন্তু কিন্তু এখানে একটা সমস্যা আছে, একটা প্যাচ লাগানোর বিষয় আছে। আমাদের পালমোনারি ধমনী আর পালমোনারি শিরা, আমার পুরো এরা একটা ঘাটতারা টাইপের, বুঝছো? মানে এরা অ্যাজ ইউজুয়াল কথাবার্তা মানে না। এরা বলে আমি আমার মতো করবো। ভাই তুমি সারা জীবন যা করে আসছো আমি সেটা করতে পারবো না। কেমন? যে এই আমরা জানি অক্সিজেনের রক্ত চলে শুধুমাত্র ধমনীতে, হ্যাঁ, কিন্তু এই পালমোনারি শিরা, তার মধ্যে চলার কথা ছিল কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত, কিন্তু না, সে ঘাটতারা, সে নিবে অক্সিজেনের রক্ত। তাহলে এখানে আর পালমোনারি যে ধমনী, তার কথা ছিল যে অক্সিজেনের রক্ত নিবে, কিন্তু না, সে নিচ্ছে আমার কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত। এটাই, তাহলে এটা আমি লিখে ফেলি যাতে তোমাদের সহজে মনে থাকে। তাহলে মুছে দিই, এটা একটু গুরুত্বপূর্ণ, তোমরা চাইলে এটা নোট করে রাখতে পারো, বা যেমনি ইচ্ছা সেমনি মনে রাখতে পারো, ভিডিও পজ করো, বা তুমি আবার রিভাইন্ড করে রাখো। এই জিনিসটা তোমাদের মনে রাখতে হবে, শুধু এই অ্যাডমিশনের জন্য না, এই জিনিসটা তোমার, তুমি যদি নার্সিং এ চান্সও পেয়ে যাও, নার্সিং এ চলে আসো, এখানেও লাগবে। তো দেখো যে শিরা কোন রক্ত নিবে? কার্বন ডাই অক্সাইড। ধমনী কোন রক্ত নিবে? অক্সিজেন। ওকে, এখন পালমোনারি শিরা। পালমোনারি শিরা মানে কি জানো? পালমোনারি শিরা হলো আমাদের ফুসফুসের সাথে যে ইয়াটা থাকে, ফুসফুসকে পালমোনারি বলা হয়। ফুসফুসের যে শিরাটা থাকে সেটা হলো আমাদের পালমোনারি শিরা। তো পালমোনারি শিরা কি করে? উল্টা করে, তো হলো অক্সিজেনেটেড রক্ত নেয়। আর যে পালমোনারি ধমনী আছে আমাদের, ফুসফুসের ধমনী, সেটা হলো কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত। এই জিনিসটা তোমরা একটু ভালো করে মনে রাখবা। ইভেন যেন এইটা যেন শুধুমাত্র অ্যাডমিশন পর্যন্ত না থাকে, তোমাদের সারা জীবন এই জিনিসটা যেন মনে থাকে, এই জিনিসটা মনে রাখবে, ঠিক আছে? আচ্ছা, দেখো কিছুক্ষণ। ওকে, তাহলে আমরা পরের প্রসঙ্গে যাই। সেই দিকে চলে আসছি প্রায়, আমাদের 20 নম্বর কোশ্চেন। তো এখানে বলছে নিচের কোনটি রাসায়নিক পরিবর্তন? আচ্ছা, রাসায়নিক পরিবর্তনটা কি এটা আমরা আগে প্রথমে জানি। আমরা প্রথমে জানি পরিবর্তনটা কি। পরিবর্তন হলো দুই ধরনের, একটা হলো ভৌত পরিবর্তন, একটা রাসায়নিক পরিবর্তন। ভৌত পরিবর্তনটা কি? ভৌত পরিবর্তন হলো যেখানে মনে করো আমাদের পুরো অবস্থার পরিবর্তন হচ্ছে, সেটা হলো মূলত আমাদের ভৌত পরিবর্তন। মানে কি, মানে এক বা একাধিক বস্তু যদি দুটা মিলে যদি একটা পরিবর্তন সাধিত হয়, কিন্তু মনে করো যে নতুন কোনো বস্তু তৈরি হচ্ছে না, ওই দুটা মিলে একটা বস্তু তৈরি হচ্ছে, যেখানে দুইটা বস্তুরই অবস্থান আছে, সেটা আমাদের ভৌত পরিবর্তন। আর রাসায়নিক পরিবর্তনটা কি? রাসায়নিক পরিবর্তন হলো দুইটা বস্তু মিলে এমন একটা বস্তু তৈরি করছে যেটা সম্পূর্ণ নতুন, এটা আমরা রাসায়নিক পরিবর্তন। এখানে আমরা দেখি কোনটা, তাপ দিয়ে মোম গলানো। তাপ দিয়ে মোম গলালে কি আসলে কি আমার রাসায়নিক পরিবর্তন হচ্ছে? মোম তো মোমই থাকতেছে, একবার গলে তরল হচ্ছে, একবার জমে শক্ত হচ্ছে, এটা না। লোহায় মরিচা ধরা, লোহায় মরিচা ধরা কি আমার রাসায়নিক পরিবর্তন? হ্যাঁ,
লোহায় মরিচা ধরে রাসায়নিক পরিবর্তন কিভাবে? লোহায় আসলে মরিচা কিভাবে ধরে? লোহা যখন জলীয় বাষ্পের সংস্পর্শে আসে তখন লোহার মরিচা ধরে। তো জলীয় বাষ্পের সংস্পর্শে আসলে মরিচা একটা কমপ্লিটলি একটা ভিন্ন পদার্থ, যেটা লোহার সাথেও মিল নাই, জলীয় বাষ্পের সাথেও মিল নাই। এই লোহায় মরিচা ধরার রাসায়নিক পরিবর্তন। আমরা অন্য অপশনস গুলো ট্রাই করি। অন্য অপশনস এর মধ্যে কি আছে? বরফ গলে পানি, বরফ যা পানি ওঠা, কোনো নতুন পদার্থ আসছে না। লবণ পানিতে দ্রবণীয়, লবণ পানিতে যদি দ্রবণীয় করি বা লবণ পানিতে গুলাই, একটা লবণ পানির একটা মিশ্রণ পাবো, সেখানে লবণও থাকবে পানিও থাকবে, নতুন কোনো পদার্থ তৈরি হচ্ছে না। তাহলে আমার উত্তর কি? লোহায় মরিচা ধরা, এটা আমার রাসায়নিক পরিবর্তন। ওকে, এখন রক্ত শূন্যতা বলতে কি বোঝায়? এই যে আমরা এই প্রশ্ন কিন্তু আগেও দেখে আসছি। দেখো, একই সালের প্রশ্নের মধ্যে একই রকম প্রশ্ন চলে আসে। মানে সরাসরি একই রকম প্রশ্ন দেবে না, কিন্তু কনসেপ্ট মিলাতে গেলে দেখা যাবে যে সবটাই একই রকম। ওইখানে আমরা বিলিরুবিনের কথা বলতে যে অ্যামোনিয়া বোঝাইছিলাম, সেখানে সেই অ্যামোনিয়ার কথাই চলে আসছে আর কি। তো বলছে কি, রক্ত শূন্যতা বলতে কি বোঝে? রক্ত শূন্যতা বলছে রক্তরসের পরিমাণ কম। আমরা কি বলছিলাম? রক্তরসের পরিমাণ কিন্তু কম, এটা হবে না। তারপর কি, শ্বেত রক্তকণিকার পরিমাণ কম, এটাও হবে না। পৌচক্রিকার পরিমাণ কম, না। লাস্টেরটা কি? হিমোগ্লোবিনের পরিমাণ কম। আমার রক্ত শূন্যতা বলতে অ্যানিমিয়া বা হিমোগ্লোবিনের পরিমাণ কম, বা এখানে তোমার যদি হিমোগ্লোবিনের বদলে যদি লিখতো লোহিত রক্তকণিকার পরিমাণ কম, তাহলেও কিন্তু হতো। এখন যদি বলে, সরি, ভালো করে লেখি, হাতের লেখাটা বোঝা খুব কষ্ট, আমি নিজেই বুঝি না, তোমরা কি বুঝবা? লোহিত, এখন যদি তোমার বলো ভাইয়া, যদি অপশনে আসে হিমোগ্লোবিনও দিছে, লোহিত রক্তকণিকাও দিছে, কোনটা দেখাবো? বলো তোমরা কোনটা দেখাবা? এক্ষেত্রে হিমোগ্লোবিন দেখাবা। কেন? হিমোগ্লোবিন মূলত আমার রক্ত লাল হওয়ার জন্য দায়ী। লোহিত রক্তকণিকাতে হিমোগ্লোবিন থাকে, সাথে আরো অন্যান্য পদার্থ থাকে। আমার যে রক্ত শূন্যতা হয় সেটা মূলত আমার হিমোগ্লোবিনের কারণে হয়। এখন যদি আমার দুইটা অপশন থাকে, লোহিত রক্তকণিকা দেখাবা, সরি হিমোগ্লোবিন দেখাবা। লাস্ট বাট নট দ্য লিস্ট, মোটর জেনারেটর ইত্যাদিতে কোন ধরনের চুম্বক ব্যবহার করা হয়? মোটর জেনারেটর এখানে কোন ধরনের চুম্বক ব্যবহার করা হয়? অস্থায়ী, স্থায়ী, প্রাকৃতিক ও সিরামিক চুম্বক। এখানে আমার মোটর জেনারেটর এগুলাতে আবার অস্থায়ী চুম্বক ব্যবহার করা হয়। এখন আমরা দেখি অস্থায়ী চুম্বকটা কি জিনিস। মোটর জেনারেটরে মনে করো মোটামুটি যেই অস্থায়ী চুম্বকটা ব্যবহার হয়, সেখানে মূলত একটা লোহার পাত থাকে। লোহার পাতে ধরো, এই ধরো একটা লোহার পাত, এই লোহার পাতে তামার তার দিয়ে পেঁচানো থাকে। হুম, লোহাও কোনো চুম্বক না, তামাও কোনো চুম্বক না। এই দুইটা হলো একটা ধাতু। এই লোহার পাতকে যখন তামার তার দিয়ে পেঁচানো থাকে, তার তার পিছনে তোমার বৈদ্যুতিক শক্তি দেওয়া হয় বা বিদ্যুৎ চালনা করা হয়। বিদ্যুৎ চালনা করলে এই জিনিসটা ঘুরে, ঘোরার পরে একটা চুম্বক উৎপন্ন হয়। এই চুম্বকটা হলো অস্থায়ী চুম্বক। তাহলে আমরা অস্থায়ী চুম্বক কি বুঝলাম? যে যখন কোনো বিদ্যুৎ চালনার মাধ্যমে কোনো ধাতুকে বা কোনো বস্তুকে চুম্বকে পরিণত করা হয়, আবার যখন বিদ্যুৎ ছড়িয়ে দেওয়া হয়, তখন এটা আবার চুম্বক হারিয়ে যায়। এটাই হলো অস্থায়ী চুম্বক। আর আমাদের মোটর জেনারেটরের যে বেস বা থিওরি, মূলত এই থিওরি থেকেই হয়েছে এই অস্থায়ী চুম্বক ব্যবহার কারণে। তাহলে আমাদের উত্তর হবে ক নাম্বার, মোটর জেনারেটর ইত্যাদিতে আমাদের অস্থায়ী চুম্বক ব্যবহার করা হয়। তো বন্ধুরা, আজকে ছিল আমাদের এই পর্যন্তই। আশা করি তোমাদের ক্লাসটা ভালো লাগছে। আর তোমাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে বা কোনো জায়গায় কোনো বুঝতে অসুবিধা হয়ে থাকে, আমাদের টেনিয়াম নার্সিং এ আমরা সবসময় তোমাদের পাশে আছি, তোমাদের সাথে আছি, এবং তোমাদের সব রকম সহযোগিতা করার জন্য বদ্ধপরিকর। তো আমি চাই পরবর্তীতে আমরা এই নিয়ে আরো অনেক ক্লাস আসবে, তোমরা আমাদের সাথে থাকবে। আমাদের কেনিয়ামের যে এখন যে এই কোর্সটা চালু হয়েছে, তোমরা সবাই এই কোর্সটায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে, এটা আমার প্রত্যাশা। ইনশাল্লাহ আমরা আমাদের একসাথে দেখা হবে বিজয়। ধন্যবাদ সবাইকে।